গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবর্ন বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে রবিবার, সারাদিন বেশ রৌদ্রোজ্জ্বল থাকবে। এখন টেম্পারেচার মোটামুটি 16 ডিগ্রি, ম্যাক্সিমাম টেম্পারেচার যাবে 20। তো আজকের দিনের ওয়েদার বেশ ভালো। এখন সকালবেলা বেরোবো, একটু কফি টফি খাবো। অনেকদিন ধরেই ভাবছিলাম, আমার তো এখানে আসা ধরো এই নভেম্বরে 3 বছর হয়ে যাবে। তো এখানে এসে অ্যাজ এ বেঙ্গলি বা ভারতীয় হিসেবে, বা ধরো ভারত বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বা কি ধরনের লাইফ এখান থেকে এক্সপেক্ট করতে পারেন রোজকার জীবনে। সেখানে সমস্যা আছে, সুবিধে আছে। তো আজকে আমি সেই রকম 10টি সমস্যা নিয়ে কথা বলবো। আশা করব যারা এখানে আসার প্ল্যান করছে তাদের জন্য এই ভিডিওটি খুবই সুবিধাজনক হবে। তারা আসার আগে অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করতে পারে যে তাদেরকে ওখানে গিয়ে কী কী ফেস করতে হবে। প্রথমেই কথা বলবো ফুড আর ইটিং হ্যাবিট নিয়ে। আমরা তো চলে এসেছি বাজারে, কফি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, কফি তৈরি হচ্ছে। তো সমস্যা বলতে এটা সমস্যা ঠিক নয়, মানে ধরো এখন যদি আমার সকালে ইচ্ছে করে যে আমি কচুরি আর তরকারি খাবো, সেটা তো আর এখানে পাওয়া যাবে না। সমস্যা এটাই, তোমাকে এটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে হবে। কিন্তু এটা যেমন পাওয়া যাবে না, কিন্তু তার সাথে আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন দেশের অনেক অনেক রকমের আইটেম পাওয়া যাবে। তো এই দেশের মানুষ যেহেতু একটু ব্রেড খেতে ভালোবাসেন, সেই জন্য ব্রেড জাতীয় জিনিসপত্রই এখানে বেশি। তো বাঙালি জিনিসপত্র, ওই রকম টিপিক্যাল জিনিসপত্র হয়তো এখানে পাওয়া যাবে না, কিন্তু আরও অনেক অপশানস আছে। যদি অপশানসের কথা বলো, সেটা কিন্তু অনেক। হ্যাঁ, মেলবার্নে এটা বলতেই হবে যে মেলবার্নের মতো কফি কিন্তু আমি জানি না বিশ্বের আর কোথায় পাওয়া যায়, কিন্তু সকলের থেকে শুনি যে কফি ক্যাপিটাল কিন্তু মেলবার্নই। চা কফির সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পেস্ট্রির যে সম্ভার এখানে দেখা যায় তা কিন্তু অতুলনীয়। বিশেষ করে এই দোকানটির পেস্ট্রিগুলো দেখো, প্রত্যেকটি এত সুন্দর দেখতে, এত আই ক্যাচি যে তোমার দেখলেই খেতে ইচ্ছে করবে। এই দোকানের তো প্রত্যেকটি খাবারই আমার দেখেই খেতে ইচ্ছে করে। এখানে কিন্তু দারুণ দারুণ স্যান্ডউইচও পাওয়া যায়, মানে অসাধারণ খেতে হয় বিভিন্ন ধরনের স্যান্ডউইচ। এখানে হেলদি খাবার খাওয়ার জন্য বড় রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। পেস্ট্রি, স্যান্ডউইচ, এসবের সাথে স্যালাড, ফলের রস, এসবও কিন্তু বিক্রি হয়। একটু আগেই বলছিলাম না, এখানকার লোকজন ব্রেড খেতে পছন্দ করেন। এখানে এত রকমের ব্রেড পাওয়া যায়, তাই দোকানটির সম্ভার দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটি ব্রেডের ইনগ্রিডিয়েন্ট, টেক্সচার, টেস্ট সবকিছুই কিন্তু আলাদা। মনে হতেই পারে কি সারাক্ষণ ব্রেড খাবো, কিন্তু এগুলোর টেস্ট কিন্তু দারুণ হয়। এখানে লুচি আলুর তরকারি না পেলেও এই বস্তুটি কিন্তু অসাধারণ। বিশেষ করে যদি একটু গরম পড়ে যায়, এই যে ক্রিস্পি যে ভাবটা আছে, মানে এটা অসাধারণ লাগে কফির সাথে খেতে। তাই তুমি যেমন কিছু পাবে না, কিন্তু অনেক কিছু পাবে। ডিফারেন্ট ধরনের কুইজিন ট্রাই করতে ভালোবাসো, তাদের কাছে কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে স্বর্গরাজ্য। যেহেতু এখানকার বেশিরভাগ সিটি কসমোপলিটন, সেজন্য বিভিন্ন দেশ থেকে মানুষ বিভিন্ন ধরনের খাবার নিয়েও এখানে এসছে। সেজন্য এখানে সারা পৃথিবীর সব দেশের খাবারই কিন্তু প্রায় পাওয়া যায়। সেটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া। এবার আসি বড় মিলের কথায়। যেমন ধরো এখানে কিন্তু বাইরে চাইলে যেমন তুমি পিৎজা, পাস্তা এই ধরনের জিনিসপত্র ইজিলি পেয়ে যাবে, কিন্তু মাছের ঝোল ভাত কিন্তু বাইরে পাওয়া যাবে না। বেঙ্গলি রেস্তোরাঁর সংখ্যা কিন্তু খুবই কম। মেলবার্ন সিটিতে তো একটাও নেই, আর যদি একটু শহরের বাইরে যাওয়া যায় তাহলে তো 2-1টা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে অথেন্টিক বেঙ্গলি খাবার কিন্তু বাড়িতে বানিয়েই খেতে হবে। বাইরে খাওয়ার অপশনটা এখানে কিন্তু অনেকটাই কম। এইবার আসি হাউসহোল্ড ওয়ার্ক অর্থাৎ ঘরের কাজকর্মের কথায়। এখানে যে কাজটি তোমাকে প্রত্যেক দিন করতেই হবে সেটি হলো রান্না করা। তোমার প্রত্যেকটি মিল কিন্তু নিজেদেরকেই বানাতে হবে। এবার তুমি যদি রান্না করতে না জানো, একটু শিখে আসা কিন্তু উচিত। প্রথম প্রথম একটু বিরক্ত লাগলেও রান্না কিন্তু একটা অসাধারণ পাস টাইম। আর নিজের রান্না যদি খেতে ভালো হয়, তাহলে খাওয়ার সময় কিন্তু একটা আলাদা ধরনের তৃপ্তি হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেই জন্য প্রথম প্রথম রান্নাটাকে একটু ঝামেলা, কষ্টকর মনে হলেও আস্তে আস্তে দেখবে তোমাদের কিন্তু রান্না করাটা ভালো লেগে যাবে। শুধু তো রান্না করলেই হবে না, বাসনপত্র কিন্তু মাজতেও হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ডিশওয়াশার থাকে, সেখানে বাসনপত্র ঢুকিয়ে দিলেই বাসনপত্র মাজা হয়ে যাবে। তারপর সেগুলোকে বের করে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো প্রত্যেক দিনের কাজ বলতে কিন্তু এগুলোই করতে হবে।
এখানে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করার দরকার নেই, খুব একটা ধুলো তো এখানে হয় না। তাছাড়াও এখানে কার্পেট, রাগ এসব থাকে, সেই জন্য ভ্যাকুম ক্লিনার জিনিসটা কিন্তু খুবই দরকারি। ভ্যাকুম ক্লিনার নিয়ে সপ্তাহে 2-3 দিন 10 মিনিট 15 মিনিট করে চালিয়ে দিলেই কিন্তু ঘরদোর একেবারে পরিষ্কার। আর চাইলে সপ্তাহে 1 দিন করে মুছেও নিতে পারো। এখানে কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় কাচা হয় না, বেশ খানিকটা জামা কাপড় জমে গেলে ওয়াশিং মেশিনেই আমরা বেশিরভাগ ঢুকিয়ে দিই। আর যাদের বাড়িতে ওয়াশিং মেশিন থাকে না, যারা স্টুডেন্ট হয়ে আসে, এখানে ওয়াশিং মেশিনের কিছু কিছু দোকানের মতো হয়, যেখানে অনেকগুলো ওয়াশিং মেশিন ড্রায়ার রাখা থাকে। সেখানে পয়সা দিলে সেই ওয়াশিং মেশিন এবং ড্রায়ার ইউজ করে জামা কাপড় কাচিয়ে নেওয়া যায়। তাই দেখতেই পাচ্ছ এখানে যে কাজকর্মগুলো করতে হয় তাতে কিন্তু খুব একটা দৈহিক পরিশ্রম নেই। আমার মনে হয় একটা যদি প্ল্যান করে নেওয়া যায় সপ্তাহের কোন দিন কোন কাজটা করব বা কি কি রান্না করব কোন দিনগুলোতে, তাহলে কাজটা সহজ হয়ে যায়। যেমন কাজটাও হয়ে যায়, দিনের সময়টাও কিন্তু খুব ভালো করেই কেটে যায়। এইবার আসি মেডিকেল সিস্টেমের কথায়। এখানকার মেডিকেল সিস্টেম আমাদের দেশের থেকে কিন্তু একেবারে আলাদা। প্রথমেই বলি, আমরা যেমন পাড়ায় যে আমাদের মেডিকেল শপ আছে সেখানে গিয়ে বলে মেডিসিন নিয়ে আসি। আবার কিছু কিছু ক্ষেত্রে এতদিন ধরে যেহেতু আমরা মেডিসিন খাচ্ছি, আমরা অলরেডি জানি যে আমাদের জ্বর হলে কি খেতে হবে, গ্যাস অম্বল হলে কি খেতে হবে, তো সেক্ষেত্রে আমরা নিজেরাই কিনে আনতে পারি। এখানেও কিন্তু সেই অপশান আছে, কিন্তু তার অপশান খুব লিমিটেড, যে ক্ষেত্রে তুমি নিজে গিয়ে কিনে আনতে পারো। কিন্তু যেমন ভারী ভারী ওষুধ, যেমন আমাদের জ্বর হয়েছে, বুকে কাপ বসে গেছে, তার জন্য যে ভারী ওষুধগুলো খেতে হয় সেগুলোও কিন্তু আমরা দোকানে বলে নিয়ে আসতে পারি। এখানে কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই ওষুধ পাওয়া যাবে না। আর ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমাকে ফোন করে আগে নিতে হবে। তুমি যে গেলে ডক্টর দেখালে চলে এলে, ব্যাপারটা কিন্তু সেই রকম না। তো আগে থেকে ডাক্তারকে ফোন করে তার সময় মতো গিয়ে তোমাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে। সেক্ষেত্রে 1 দিন বা 2 দিনের একটা কিন্তু ডিলে হতে পারে। এটা যেমন একটা ব্যাপার। আমাদের ওখানে কি হয়, বাবা মারা বা বাড়িতে যারা বয়স্ক আছে, যারা রেগুলার একটা মেডিকেল চেক আপের মধ্যে থাকে, প্রত্যেক মাসে বা তোমার 3 মাসে একটু সুগারটা টেস্ট করে নিল, একটু প্রেশারটা টেস্ট করে নিল, এখানে কিন্তু ওটা হবে না। যে কোনো ধরনের টেস্টের জন্য ডক্টরের প্রেসক্রিপশন লাগবে, সুতরাং তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। এবার ধরো যারা এখানকার পিআর বা সিটিজেন, তাদের কাছে কিন্তু এই ডক্টর ভিজিটগুলো ফ্রি হয়, কোনো পয়সা লাগে না। কিন্তু যারা এখানে অন্যান্য ভিসায় আসে তাদের কিন্তু ডক্টরের কাছে পয়সা দিয়ে এই ব্যাপারগুলো করাতে হয়, সেক্ষেত্রে মেডিকেল কস্ট কিন্তু বেশি হয়। এবার এই টেস্টের কথায় আসে, যে কোনো ধরনের টেস্ট, এক্সরে ধরো, তার জন্য কিন্তু তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার সেটা হয়তো সাথে সাথে হবে না, তার জন্য 2-3 দিন বা 1 সপ্তাহ দাঁড়াতে হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেশের থেকে একেবারে আলাদা। এমার্জেন্সি সিচুয়েশন এলো, এবার সেক্ষেত্রে কি হবে, আমরা যেমন মেডিকেল সেন্টারে চলে গেলাম, আমরা সাথে সাথে একটা ট্রিটমেন্ট পাবো। এখানে কিন্তু ওই সাথে সাথে ট্রিটমেন্টটা সবসময় পাওয়া যায় না। মানে তোমার শরীর খারাপটা কতটা সিরিয়াস তার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি মেডিকেল সার্ভিসেস পাবে। আমাদের ওখানে যেমন অনেক প্রাইভেট মেডিকেল সেন্টার আছে, এখানে কিন্তু সেক্ষেত্রে কম আছে, সেই জন্য মেডিকেল সার্ভিসটা ওই খুব তাড়াতাড়ি পাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা তোমাদের মনে হতে পারে। এখানে ওষুধের দোকানগুলোতে এইভাবে র্যাকে যে মেডিসিনগুলো থাকে তাদের বলা হয় ওভার দ্য কাউন্টার মেডিসিন। মানে এগুলো তুমি কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারো। যেমন দেখো জ্যানট্যাক, এটা আমাদের র্যানট্যাকের মতো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়। এখানকার লোকজন খুব মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট এগুলো খেয়ে থাকেন। কিন্তু আমরা যেমন দোকানে বলে অ্যান্টিবায়োটিক নিতে পারি, এখানে কিন্তু সেই রকম অ্যান্টিবায়োটিক কোনোভাবেই নেওয়া যায় না। সেটা প্রথম প্রথম একটা প্রবলেম মনে হয়। এইবার আসি ট্রান্সপোর্ট কিংবা পরিবহনের কথায়। আজকে তো আমরা গাড়ি নিয়ে বেরোলাম, বাট গাড়ি নিয়ে না বেরোলে তোমরা তো জানোই আমরা ট্রামে করেও বেরোই। এখানে ট্রান্সপোর্টের যে সমস্যার কথা আমি বলবো, ধরো আমাদের দেশে ছোট ছোট ডিস্টেন্স যাওয়ার জন্য যেমন আমরা রিক্সা, অটো বা টোটো গোছের জিনিসপত্র পাই, এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই। মানে ছোটোখাটো ডিস্টেন্স তোমাকে 1-1.5 কিলোমিটার পায়ে হেঁটেই কভার করতে হবে। যারা এরকম মেলবোর্ন সিটিতে থাকে, আমরা যারা থাকি এখানে, বা সিডনি শহরের কাছে যারা থাকে, তারা হয়তো ট্রাম কিংবা লাইট রেলের সুবিধা নিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ছোট ছোট ডিস্টেন্সে কিন্তু হেঁটেই যেতে হয় যারা সাবার্বে থাকে। সেই জন্য গাড়ি কিন্তু এখানে একটা ম্যান্ডেটারি ব্যাপার। ক্ষেত্রে গাড়িটা কিন্তু সবসময় যে লাক্সারি তা কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা নেসেসিটি। কেন বলছি, কারণ যারা সাবার্বে থাকে, অফিসে যাওয়া থেকে শুরু করে গ্রসারি করতে যাওয়া, সব ক্ষেত্রেই একটি গাড়ির দরকার, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট এখানে সেইভাবে সাবার্বের দিকটাই নেই।
আর সেই জন্য অনেকে কি করে, সবাই যে একদম দামি দামি নতুন নতুন বিশাল বিশাল গাড়ি কেনে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যখন আসে তারা কোনোভাবে এখানে ছোটোখাটো কাজকর্ম করে অনেক পুরনো গাড়ি এখানে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। তো তারা একটা ওরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে সেটাকে চালিয়ে চালিয়েই তাদের দৈনন্দিন কাজকর্ম সেগুলো করে থাকে। এইবার বলি ট্রেনের কথা। এখানে তো মানে রিজিয়নাল ট্রেন আছে, মানে সাবার্বে যারা থাকে তারা সিটি থেকে জেনারেলি ট্রেনে করেই বাড়ি যায় বা অফিসে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ট্রেন অনেক সুবিধে, মানে 5-6 মিনিট অন্তর অন্তর বিভিন্ন সাবার্বে যাওয়ার ট্রেন কিন্তু পাওয়া যায়। শহরের অনেকগুলো স্টেশন রয়েছে বিভিন্ন জায়গায়, এমন নয় যে 2-1টা স্টেশন সবাইকে সেই অবধি পৌঁছতে হবে, তা নয়। মেলবোর্ন সিটির মধ্যে অনেকগুলো স্টপেজ রয়েছে, তো সেই জন্য যার অফিসের কাছে যে স্টপ সেখান থেকে সে উঠতে পারে। তো এই ধরনের সুবিধে রয়েছে। আর তারা বাড়ি থেকে গাড়ি করে নিজেদের স্টপ অবধি পৌঁছতে পারে। তো এই রকমভাবে অনেকেই কিন্তু ট্রেনটা ব্যবহার করে। আর ইন্টারস্টেট ট্রেন, যেমন ধরো আমরা দিল্লি যাচ্ছি, বম্বে যাচ্ছি দেশে, সেখানে আমরা ট্রেনে করে যেতে পারি। এখানেও ট্রেন আছে, কিন্তু সেটা অত পপুলার নয়, কারণ তার সংখ্যা দিনে হয়তো 1টা কিংবা 2টো। সেক্ষেত্রে মানুষজন গাড়ি চালিয়ে চলে যান, আবার অনেকে হয়তো প্লেনে যান, যার যেরকম টাইম থাকে। গাড়িতে যেতে ধরো মেলবোর্ন থেকে সিডনি ব্রেক নিয়ে হয়তো 10 ঘন্টা লাগবে, প্লেনে সেখানে 1.5 ঘন্টা লাগবে। তো এইভাবে যার যেরকম সময় থাকে বা যার যেরকম মানে অর্থনৈতিক কন্ডিশন, সেই অনুযায়ী তারা মানে মোড অফ ট্রান্সপোর্টটা চুজ করেন। সেই জন্য আমি সাজেস্ট করব যারা এই দেশে আসছেন তারা এসেই যদি প্রথমে ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক সুবিধা হবে। কারণ এখানকার ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু গাড়ি চালানো সম্ভব হবে না। আর গাড়ি না চালানো গেলে কিন্তু এখানে দৈনন্দিন কাজকর্ম করা একটু অসুবিধাজনক হতে পারে। এইবার আসি ফেরি সার্ভিসের কথায়। অস্ট্রেলিয়া যেহেতু চারপাশেই সমুদ্র, তাই কোনো কোনো শহরে দারুণ ফেরি সার্ভিস আছে। বিশেষ করে সিডনিতে তো ফেরি করে অনেক দূর দূর যাওয়া যায়, অনেক সাবার্ব কানেক্ট হয় ফেরি দিয়ে। এইবার আসি সোশ্যাল লাইফ আর কালচারের ক্ষেত্রে। এখানে কিন্তু সোশ্যাল লাইফটা একটু একাকিত্বে ভরা। মানে ধরো আমাদের কথা আমরা যদি বলি, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের দুপাশে যারা থাকে তাদের কিন্তু আমরা চিনি না। আমরা কিন্তু 3 বছর হলো আছি, কিন্তু আমরা চিনি না। তো সেক্ষেত্রে তুমি যে পাশের বাড়ির লোকের সাথে একটু গল্প করবে বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে বা সময়ে অসময়ে তাদের কাছে যাবে, সেটা কিন্তু এখানে একেবারেই হবে না। সেক্ষেত্রে কি হয়, আমরা হয়তো উইকেন্ডে আমরা কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেলাম, তারা আমাদের বাড়িতে এলো, ব্যাপারটা সেইভাবে হয়। আর প্রত্যেক দিনের জীবনে সেক্ষেত্রে কিন্তু একটু একা লাগতে পারে। আবার এটাও দেখতে হবে, যেহেতু এখানে ঘর বাড়ির কাজকর্ম সব নিজেকেই করতে হয়, তো অফিসের পরে খুব অল্প সময়ই থাকে যখন তুমি সব কাজকর্ম করো। তবে সেক্ষেত্রে কি হয় যে অন্য লোকের সাথে কথা বলার মতো তোমার কাছে কিন্তু সময় থাকবে না। এইবার যদি আসি আমি কালচারের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে বলতে গেলে আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এখানে কিন্তু তোমার সেই ফিলিংটা হবে না। যেমন ধরো আমি যদি দুর্গাপুজোর কথা ধরি, এখানে তো দুর্গাপুজোগুলো উইকেন্ডে ফেলা হয়, মানে ওই তিথি খুব একটা মানা যায় না, কারণ উইকেন্ডে যখন লোকজনের ছুটি থাকে তখনই দুর্গাপুজো হয়। সেক্ষেত্রে তুমি যখন ওই দুর্গাপুজো স্পটে যাবে, সেই কমিউনিটি হলে যাবে, তখন তোমার মধ্যে একটা বেশ পুজো পুজো ফিল আসবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঢাকের আওয়াজ, এই ধরনের ফিলিং তুমি পাবে না। কিংবা ধরো আমাদের যে পয়লা বৈশাখ আছে বা অন্যান্য যে পুজোগুলো আছে, সেগুলো তো এখানে ওইভাবে পালন করা হয় না। তো সেক্ষেত্রে তোমার একটু মনে হবে আমি আমার ফেস্টিভ্যালগুলো ঠিক করে পালন করতে পারছি না। আবার তুমি নতুন কিছু ফেস্টিভ্যালও পাবে, যেমন এখানে তোমার অনেক ভালো করে ইস্টার পালন করা হয়, আবার তোমার ক্রিসমাস পালন করা হয়। সেখানে যেমন বেশ কয়েকদিন ছুটি থাকে, তুমি সেই সময়টা কোথাও ঘুরতে যেতে পারো। সেইভাবে তুমি নতুন কিছু ফেস্টিভ্যাল এখানে এসে পাবে, এবং নিজেদের ফেস্টিভ্যাল এখানে কিছুটা কমে যায়। সোশ্যাল লাইফের ক্ষেত্রে আরেকটি কথা বলা যায়, যারা এখানে কাপল ভিজিট করছো তাদের জন্য হয়তো একাকিত্বটা কিছুটা কম, কিন্তু যারা সিঙ্গেল ভিজিট করছো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একা একা লাগবে। মানে মাঝে মাঝে কখনো মনে হবে বাবা মার কথা বা অন্যান্য রিলেটিভদের কথা, বন্ধু বান্ধবের কথা, এই অফিসের পরে যে একটা আড্ডা, চায়ের দোকানে গিয়ে আড্ডা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে খুবই মিস করবে। তো সেটা একটা কিন্তু ডেফিনেটলি খারাপ লাগার বিষয়। তাছাড়া অনেকে যখন কাপলরাও আসছো, তখন কি সারা দিনটাই দুজনেই কাটানো, অন্য কোনো লোকজন সেভাবে দেখা হয় না। অফিসের লোকজনের সাথে যা একটু কথাবার্তা হয়, তারপরে দুজনের সাথেই দুজনকে সময় কাটাতে হয়। কী করে অনেক বন্ধুবান্ধব মিলে একই জায়গার মধ্যে বাড়ি কেনে, মানে হয়তো 5 মিনিট বা 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক সহজ, মানে ভাল লাগছে না, বাড়িতে একা লাগছে, কোনো বন্ধুর বাড়িতে গিয়ে একটু গল্প করে নিল, তাহলে ভাল লাগবে, মানে এই ধরনের আর কি ব্যাপার। এইবার একটু কথা বলি বাথরুম হ্যাবিটস নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো এখানে টয়লেটে কিন্তু জল থাকে না, পুরোটাই পেপার।
তাই প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, একটু ঘেন্নাও লাগে, কিন্তু যারা নিজেদের বাড়ি কিনছো বা একটা বাড়িতে অনেক দিনের জন্য ভাড়া থাকছো তারা কিন্তু একটা এই ধরনের ব্যবস্থা করে নিতে পারো। আমরা আমাদের দুটো টয়লেটেই কিন্তু এই ধরনের জেট স্প্রে লাগিয়ে নিয়েছি। এতে আমাদের সুবিধে হয়, বাবা মা যখন এসেছিল তাদেরও সুবিধে হয়েছিল। বেসিনের তলায় এই রকম ছোট্ট একটা অ্যাটাচমেন্ট লাগাতে হয়, এর জন্য প্লাম্বার ডাকতে হয়, নিজে এগুলো করা যায় না। সার্টিফাইড লোকজন ছাড়া এখানে কোনো কিছু বদলানো ঠিক হবে না, তাহলে কোনো গন্ডগোল হলে তুমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাবে না। এইবার বলি এখানকার ওয়ার্ক কালচার নিয়ে। এটা প্রবলেম কিন্তু সেভাবে না, কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি যে অন্যান্য দেশের মতো এই দেশেও এখনও ভালো রকম ওয়ার্ক ফ্রম হোম চলছে। আমার যেমন সপ্তাহে 1 দিন, সৈকতের সপ্তাহে 3 দিন, তো এরকম মিলিয়ে মিশিয়ে চলছে। তো সেদিক থেকে কিছুটা আরাম আছে, বাড়ি থেকেও কয়েকদিন কাজ করা যায়। আর যেটা চ্যালেঞ্জের কথা বলছি, এখানে কিন্তু অফিস খুব পাংচুয়াল, ঘড়ি ধরেই কিন্তু অফিসে যাওয়ার নিয়ম, আর সবাই কিন্তু সেই পাংচুয়ালিটি মেনটেন করে আসছেন এখানে, এবং বিভিন্ন জায়গায় চাকরি করবেন নিশ্চয়ই, তো তারা যেন টাইমলি অফিস যান। আর এখানে 7.6 আওয়ার্স প্রত্যেক দিন কাজ করতে হয়, সেটাকেও মেনটেন করাই ভালো। আর এইবার হচ্ছে কলিগদের সাথে সম্পর্ক। আমাদের ওখানে কি কলিগরাও আস্তে আস্তে বন্ধু হয়ে যায়। আমার অফিসের যে কলিগরা ছিল কলকাতায়, তারা আমার তো বন্ধুই ছিল, তাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে। কিন্তু এখানে কিন্তু কলিগরা বন্ধু হয় না। আমি গিয়ে প্রথম দিন তাদের সাথে খুব পার্সোনাল কথা শেয়ার করলাম, তারা কিন্তু ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে নেবে না, বা নিজেদের পার্সোনাল কথাও সেইভাবে বলবে না। হয়তো অনেক দিন ধরে থাকতে থাকতে একটা ইজি ব্যাপার তৈরি হয়ে গেলে ভবিষ্যতে বলতে পারে, কিন্তু প্রথমে গিয়ে চট করে ওই রকম ইজি ব্যাপার কিন্তু হয় না। একটা সবাই নিজের নিজের গণ্ডির মধ্যে থাকে, তো এইখানের কলিগরা সেইভাবে বন্ধু হয়ে ওঠে না। তো এটা একটা কালচারাল চ্যালেঞ্জ প্রথম প্রথম লাগতে পারে, যেহেতু অনেকেই একা আসছে, তো ভাবে হয়তো অফিসে গিয়ে লোকজনের সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। আরেকটা হচ্ছে, তোমরা হয়তো অনেকবারই দেখেছো যে আমি অফিসে কলিগদের সাথে কফি খেতে যাই, সেটা কিন্তু দিনে ওই একবারই, কখনো কখনো হয়তো 2 বার, কিন্তু তার বেশি না। এখানে যদি তুমি ওই দিনে 3-4 বার নিচে চলে গেলাম, একটু কফি খেলাম, তাহলে কিন্তু লোকজন নোটিস করবে আর সেটাকে ভালোভাবে নেবে না। তো সেটাও একটু খেয়াল রাখা দরকার, ব্যাপারটাকে খুব একটা ক্যাজুয়ালি না নিয়ে এখানে কিন্তু প্রফেশনালি নিতে হবে, কারণ সবাই এখানে প্রফেশনালি বিহেভ করবে। এবার তুমি কাউকে রাগের মাথায় কোনো খারাপ কথা বললে, সেটার তো একটা খুব বাজে রিয়াকশন হবে। তো বেটার খুব ঠান্ডা মাথায় সবার সাথে প্রফেশনালি বিহেভ করতে, কোনো কিছুকে পার্সোনালি না নিতে, এটাই আমি সাজেস্ট করব। এবার কথা বলি কস্ট অফ লিভিং নিয়ে। এখানে মাসে যা পয়সা আমাদের খরচা হয়, সেক্ষেত্রে সিংহভাগই চলে যায় এখানকার রেন্টে, আর যারা নিজেদের বাড়িতে থাকে তাদের চলে যায় মর্টগেজে। এছাড়াও থাকে ইলেকট্রিসিটি বিল, জলের বিল, আরও অন্যান্য খরচাপত্র। এখানে এসে প্রথমেই ধাক্কা লাগবে জিনিসপত্রের দাম দেখে, বিশেষ করে যেমন ধরো ক্যাপসিকাম আমাদের দেশে যা দাম তার থেকে এখানে অনেক বেশি দাম। এক্ষেত্রে মনে হবে যেন এখানে সব কিছুই বড্ড বেশি দামি, কিন্তু সেরকম না, এখানে আয়ের সাথে খরচের একটা সামঞ্জস্য কিন্তু রয়েছে। প্রথম প্রথম এরম একটা টেন্ডেন্সি থাকে প্রত্যেকটা জিনিসের দামকে নিজের দেশের কারেন্সিতে কনভার্ট করার, কিন্তু সেটা করলে কিন্তু বোকামো হবে। ওই দেশের টাকার এই দেশের টাকার ভ্যালুয়েশন কিন্তু আলাদা। এখানে একবার ট্রেনে উঠলে বা ফ্রি ট্রাম জোনের বাইরে ট্রামে উঠলে $5.5 দিতে হয়, তুমি যতটুকুই রাস্তা যাও না কেন। এরপর হচ্ছে বাইরে খাওয়া। বাইরে খাওয়া এখানে কিন্তু বেশ দামি, একবার বাইরে খেলে প্রায় $20 মতো কিন্তু আজকাল পড়েই যাচ্ছে। জিনিসপত্রের দাম দিন দিন এখানেও কিন্তু বাড়ছে। প্রথম প্রথম এটাকে প্রবলেম মনে হলেও আস্তে আস্তে সয়ে যাবে। এবার আসি ওয়েদারের কথায়। তো ওয়েদার বলতে মেলবোর্ন আর সিডনিতে স্বভাবতই ঠান্ডাটা অনেকটা বেশি। আমরা ভারত বা বাংলাদেশে যারা থাকেন তারা যেই ধরনের ঠান্ডা পাই, তার থেকে ঠান্ডাটা এখানে বেশি। যেমন ধরো মেলবোর্নে ঠান্ডা দিনটা যেমন অনেক দিন ধরে চলে, আমরা ধরো সোয়েটার পরা শুরু করেছি মে মাস থেকে, এপ্রিল মে মাসের থেকে সোয়েটার পরা শুরু করেছি, এখনো পরছি, আরও হয়তো 1 মাস ধরে পরতে হবে। তো ঠান্ডা শীতকালটা অনেকটা বড়। সিডনিতে একটু কম, মেলবোর্নে যেমন গরমটাও কম পড়ে। তো সেক্ষেত্রে যারা ঠান্ডা ওয়েদার তেমন পছন্দ করেন না, তাদের জন্য হয়তো মেলবোর্ন বা সিডনি খুব একটা সুখকর লাগবে না প্রথম প্রথম। এটি যেহেতু দক্ষিণ গোলার্ধের একটি দেশ, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন কিন্তু এখানে শীতকাল। তো ওয়েদারের একটা বৈপরীত্য আছে, বাড়িতে যখন সবাই ভীষণ গরমে পাগল হয়ে যাচ্ছে, তখন আমরা একদম শীতে কাবু হয়ে পড়ছি, এই ধরনের একটি ব্যাপার আছে। আর মেলবোর্নে আরেকটি সমস্যা হচ্ছে, এই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় হে ফিভার।
হে ফিভার হচ্ছে এক রকমের ঘাস আছে এখানে, যেখান থেকে কিছু কিছু মানুষের মানে অ্যালার্জিক রিয়াকশন হয়। সেক্ষেত্রে তোমার নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে চোখ লাল হয়ে যাওয়া, একটু জ্বর ভাব, গলায় কাফ, গলায় সুরসুরি, এই ধরনের একটা প্রবলেম 1-1.5 মাস ধরে চলতে থাকে। লাকিলি আমার এটা নেই, কিন্তু সৈকতের আছে, আমাদের কিছু বন্ধু বান্ধবেরও আছে। তো এইটি একটি অনেক বড় সমস্যা। প্রথম যারা আসেন তারা এই ধরনের সমস্যা কিন্তু ফেস করেন। আস্তে আস্তে সময়ের সাথে থাকতে থাকতে ব্যাপারটা কমতে থাকে, কিন্তু হ্যাঁ, এটা একদম মারাত্মক কিছু একটা প্রবলেম না হলে মানে 1-1.5 মাস ভোগাবে যাদের এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আর হচ্ছে যারা ধরো কুইন্সল্যান্ডের দিকে থাকবে, একটু নর্দার্ন সাইড, তাদের ওখানে আবার গরমটা বড্ড বেশি, শীতকাল তেমনভাবে ফিলই হবে না। মানে কুইন্সল্যান্ড বলতে আমি ব্রিসবেন বোঝাতে চাইছি। ব্রিসবেনে যারা আসতে চান তাদের জন্য কিন্তু এত শীতের ব্যাপার নেই। শীতকালটা বেশ মনোরম ওয়েদার, আর গ্রীষ্মকালটা কিন্তু বেশ গরম। এরকম একটা প্রথম অন্যরকম ওয়েদার ফেস করার একটা কিন্তু ব্যাপার আছে, তো সেটা একটু খেয়াল রাখলে ভালো হয়। সেই অনুযায়ী দেশ থেকে অনেক জামা কাপড় কিনে নিয়ে আসতে চান, সেই ধরনের কিছু জামা কাপড় কেনা, গরম জামা কাপড় কেনা, এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে পারেন। এইবার আমরা কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে। আজকাল শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থ থাকাও কিন্তু খুব জরুরি। অস্ট্রেলিয়া একটি খুব নিরাপদ এবং সুন্দর দেশ, কিন্তু প্রথম যখন অন্যান্য দেশ থেকে লোকজন এখানে আসেন, এখানকার ওয়েদার, একা একা এখানে থাকা, সব নিজের কাজকর্ম করা, বেশি বন্ধুবান্ধব না থাকা, এইসব কারণে অনেক সময় মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা যায়। প্রথম আসার পর অনেককেই ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়াও যে কাজটা করতে তারা আসেন বা যারা পড়াশুনো করতে আসেন, পুরো পরিবেশটাই যেহেতু আলাদা, তাই অনেক রকমের চ্যালেঞ্জেসও ফেস করতে হয়। তবে এই দেশে বিভিন্ন ধরনের হেল্পলাইন আছে, সাপোর্ট সিস্টেম আছে, যেখান থেকে সাহায্য পাওয়া যায়। কিন্তু আমি বলবো যারা এই দেশে আসছো তারা এই দেশটাকে এক্সপ্লোর করো। এত সুন্দর একটা দেশ, বিভিন্ন লোকজনের সাথে কথা বলো। অনেক দূর যে যেতে হবে তা কিন্তু না, পায়ে হেঁটেই কাছাকাছি এত সুন্দর জায়গায় ঘোরা যায়, সেগুলো এক্সপ্লোর করলে অনেকটাই কেটে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে যে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করলাম তার মধ্যে কোনো একটি প্রবলেমকে যদি বলো একটু ভালো করে আরও বড় করে ডিসকাস করার জন্য, আরও বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমি সেটাও করতে পারি, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।